ছড়িয়ে আছে দুই কালো সাগরের ঢেউ। মাঝখানে আজ এই সময়ের ক্ষণিকের আলো, যে নারীর মতো এই পৃথিবীতে কোনো দিন কেউ নেই আর। সে মনকে নীল, রৌদ্র নীল শ্যামলে ছড়ালো কবে যেন। আজকে হারিয়ে গেছে সব। ভুলে গেছি পটভূমি, ভুলে গেছি কে যে সে নারী। চারিদিকে গুঞ্জরিত হয়েছিল কি সব গভীর পল্লব। যখনই আমার আত্মা বৃক্ষ আর আগুনের মতো নভোচারী হয়ে ওঠে, মনে হয় যেন কোনো হরিতের, নবহরিতের সঙ্গীতে নিশ্চিহ্ন হয়ে মানুষের ভাষা এ জন্মের আরো দূর জন্ম জন্মান্তরের মুখোমুখি ফিরে এসে অনাদি আলোর ভালোবাসা সামাজিক অন্তহীন আকাশের নিচে জ্বালিয়ে শ্যামল নীল ব্যথা হতে চায়। আমি সেই মহাতরু। লাবণ্য সাগর থেকে নিজে উঠে তুমি জাগায়েছ অনাদির সূর্য নীলিমায়। পৃথিবীর ভয়াবহ কোলাহল ভেদ করে অবিনাশ স্তর আনন্দের আলোকের অন্ধকার বিহ্বলতার অন্তহীন হরিতের মর্মরিত লাবণ্য সাগর। জীবনানন্দ দাশ কবিতার শিরোনাম দুদিকে। আমন্ত্রণ জানাই কেওয়াই স্টিল সকাল 24-এ। আজ মঙ্গলবার 11 আষাঢ় 1431 বঙ্গাব্দ। আজ 25 জুন 2024 খ্রিস্টাব্দ। অনুষ্ঠান সঞ্চালনা করছি আমি তাসনুফা মোহনা। পত্রিকার সংবাদ শিরোনামগুলো শুরুতেই আজ জানিয়ে দেব আপনাদেরকে। শুরুতেই পড়ছি সমকাল, অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস। সমকালে একটি বিশেষ সংবাদ শিরোনাম দিয়ে শুরু করেছে আজ। স্বপ্ন পূরণ করেছে পদ্মা সেতু। 2 বছরের টোল আদায় 1645 কোটি টাকা। প্রাক্কলনের চেয়ে আয় বেশি, পূর্বাভাসের চেয়ে বেশি যান চলছে। এবং তার পাশেই আরও একটি সমীক্ষা দেওয়া হয়েছে। এক নজরে মোট যানবাহন কতখানি পারাপার হয়েছে পদ্মা সেতুতে, দৈনিক গড় যানবাহন, চলতি বছরের আয় এবং ব্যয় সব কিছুই একটি সমীক্ষার মাধ্যমে এখানে দিয়ে দেওয়া হয়েছে। চলে যাচ্ছি পরবর্তী শিরোনামে। খুলনা অঞ্চলে হয়নি প্রত্যাশিত শিল্প কারখানা, বিনিয়োগ মাত্র 60 কোটি টাকা। গড়ে উঠেছে মাত্র 11টি ছোট ও মাঝারি প্রতিষ্ঠান। এদিকে মোংলা বন্দরে বিদেশি জাহাজ কমেছে এবং মুন্সিগঞ্জে বাড়েনি কর্মসংস্থান। দক্ষিণাঞ্চলে যাতায়াত করেছে সহজ, পর্যটন, মৎস্যে প্রসার। পরবর্তী পাতায় শীর্ষ 20 ঋণখেলাপির কাছে 35,000 কোটি টাকা। নতুন তালিকা হচ্ছে, সংসদে জানালেন অর্থমন্ত্রী। বড় খেলাপির তালিকায় সাদমুসা গ্রুপ, এননটেক্স, ক্রিসেন্ট গ্রুপ, মাইশা গ্রুপ এবং রতনপুর গ্রুপ। এদিকে দুর্নীতিবাজের বিদেশ পাড়ি নিয়ে নানা প্রশ্ন। মতিউর ও তার স্ত্রী ছেলের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, তথ্য চেয়ে বিভিন্ন সংস্থাকে দুদকের চিঠি। এ ছিল সমকাল। পড়ছি প্রথম আলো। প্রথম আলো এনবিআরের সেই কর্মকর্তা প্রসঙ্গেই আরেকটি খবর। দেশে খোঁজ পাওয়া যাচ্ছে না, বিদেশে যেতে নিষেধাজ্ঞা। প্রভাব খাটিয়ে নিজের গ্রামে নানা স্থাপনা। এনবিআরের কর্মকর্তা। বরিশালে মুলাদী উপজেলার বাহাদুরপুর গ্রামে মতিউর রহমানের বাড়ি। খালের ওপর 8টি সেতু, পাড়ে আছে একাধিক শান বাঁধানো ঘাট। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে এখনো পানিবন্দী সিলেটের কোম্পানিগঞ্জের সবকটি গ্রাম। এখনো নিরাপদ স্থানের খোঁজে নৌকায় করে ছুটতে হচ্ছে অনেককেই। গত শুক্রবার উপজেলার তেলিখাল এলাকায় এই ছবিটি যেটি আপনি দেখছেন তার নিচেই শিরোনামটি দেওয়া হচ্ছে, দুর্যোগে বেশি বাস্তুচ্যুত হয় সিলেটের মানুষ। সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম। বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ায় এরই মাঝে খুলে দেওয়া হয়েছে সকল পর্যটন কেন্দ্রগুলো। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন AR জুয়েল।
জুয়েল, শুভ সকাল জানাই আপনাকে। বেশ কিছুদিন যাবৎ সিলেট, সুনামগঞ্জ ওই অঞ্চলে পানি বাড়ার কারণে পর্যটন বন্ধ ছিল অনেকদিন ধরেই। সেই পর্যটন কেন্দ্রগুলো এখন খুলে দেয়ায় পর্যটকের সংখ্যা বাড়ছে কি? তাসনুবা, গেল আসলে প্রায় 1 মাস ধরেই আসলে সুনামগঞ্জে পানি বাড়ছে, বৃষ্টি হচ্ছে বা পাহাড় ঢল আছে। সেই সাথে বন্যার একটা ভয়াবহ চিত্র সুনামগঞ্জে উঠে এসেছিল এবং পুরো সিলেট অঞ্চলেই কিন্তু সেই বন্যার পূর্বাভাস আগে থেকেই ছিল, যার ফলে কিন্তু মানুষজন আসলে ওইভাবে পর্যটক খোলা থাকলেও কিন্তু ওইভাবে আসেনি। কিন্তু যখনই আসলে 16 জুনের পর থেকে সুনামগঞ্জে এবং সিলেট অঞ্চলে ভয়াবহ বন্যার পরিস্থিতি তৈরি হয়, তখনই কিন্তু সিলেট সহ সুনামগঞ্জের পুরো পর্যটন অঞ্চল বন্ধ ঘোষণা করা হয়। যদিও গেল 2 থেকে 3 ধরে পানি কমতে শুরু করেছে। আসলে পানি কমার পরে পর্যটন এরিয়ার যে রাস্তাঘাট, সেই রাস্তাঘাট কিন্তু অনেক ক্ষত বেশি উঠেছে, অনেক রাস্তাঘাট ভাঙা। এবং আমরা দেখেছি আসলে যে পর্যটকের যে আসলে যে আশপাশের যে পরিবেশ এবং মানুষের বাড়িঘর বিধ্বস্ত, সেই কারণে আসলে পর্যটন খাতে কিছুটা বাটা পড়েছে। এবং যেহেতু মাত্র পানি কমেছে এবং আবারও বৃষ্টির পূর্বাভাস আছে, সেই কারণে ওইভাবে আসলে এই মৌসুমটা যেইভাবে পর্যটকরা আসে এবং ওইভাবে এখন পর্যটকরা আসেনি। কিছু কিছু পর্যটকরা আসছেন। আমরা কথা বলেছিলাম আসলে পর্যটক যারা ব্যবসার সাথে জড়িত, এই সুনামগঞ্জ হাওরের, আপনি জানেন টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি, জাদুকাটা সহ বেশ কিছু পর্যটন স্পট আছে, যেটা জুন মাসে আসলে ব্যাপক হারে এখানে পর্যটন আসে, বিশেষ করে টাঙ্গুয়ার হাওরে। কিন্তু আসলে টাঙ্গুয়ার হাওরের আশপাশের যে সড়কগুলো আছে, তাহিরপুর যেতে যে সড়কটা আছে, সেই সড়কটা কিন্তু এখন অনেক জায়গায় ভাঙা, যার ফলে কিন্তু মানুষজন আসলে ভেঙে ভেঙে যেতে হচ্ছে, মানুষের ভোগান্তি আছে। সেই কারণে অনেকটা আসলে মানুষজন পর্যটক ওইভাবে আসতে শুরু করেনি এখনো, সেটা তারা ধারণা করছেন যদি বন্যা পরিস্থিতি আরও উন্নতি হয় এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকে, সেটাও তো জুলাই মাসের দিকে সেই পর্যটক যে উপস্থিতি সেটা বাড়তে পারে। কিন্তু এখনো আসলে ওইভাবে পর্যটকরা এখন আসেনি। টাঙ্গুয়ার হাওর কেন্দ্রিক কিছু পর্যটকরা আসছেন, নীলাদ্রি, জাদুকাটা সহ, বা যেই সড়কে যেই পর্যটক যাওয়ার কথা, সেই সড়কগুলো ভাঙা থাকার কারণে কিন্তু অনেক জায়গায় এখনো পানি আছে, যে নিম্নাঞ্চলের অনেক সড়ক কিন্তু এখনো প্লাবিত রয়েছে এবং অনেক বাড়িঘর এখনো প্লাবিত আছে, যার ফলে কিন্তু পর্যটকের যে ব্যাপক হারে যে উপস্থিতি সিলেট অঞ্চলে থাকার কথা এই মৌসুমটায়, এখনো ওইভাবে আসলে পর্যটকরা আসেনি। তারপরও আশা করছেন এখানকার যারা পর্যটক ব্যবসার সাথে জড়িত কিংবা যারা পর্যটন নিয়ে আসলে দীর্ঘদিন ধরে কাজ করছেন, তারা বলছেন সে জুলাই মাসের দিকে সেই পর্যটন বাড়তে পারে। তারপরে তারা বলছেন যে জুন মাসে তারা আসলে যে ক্ষতির সম্মুখীন হয়েছেন, সব মিলিয়ে আসলে সুনামগঞ্জ ভাবুক ছিল, এটাই তাদের জন্য স্বস্তির খবর। তারা মনে করছেন যে যেহেতু এখনো পুরো হাওর যদি পানি আছে, সেই পানিকে ঘিরে আসলে মূল সুনামগঞ্জ সিলেটের পর্যটন, সেটা হয়তো জুলাই মাসের দিকে সেই পর্যটন ব্যবসা আরো বাড়তে পারে এবং পর্যটকরা আসতে পারেন। বাস্তবা। জি জুয়েল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জানাচ্ছিলাম আপনাদেরকে সিলেটে বন্যার খবরাখবর এবং পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়াতে কি পরিমাণ পর্যটকের সংখ্যা আসা শুরু হয়েছে সেই বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন আর জুয়েল। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এবারে কালের কণ্ঠ পড়ছি। কালের কণ্ঠ আংশিক নয়, পুরো সত্য। লাকির ক্ষমতার পেছনে রাজু তালেব স্ত্রীকে আওয়ামী লীগের পদ উপহার দেন মতিউর। পালানোর পর মতিউরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা, সরকারি প্রকল্পে সেজেছে মতিউরের গ্রামের বাড়ি। এদিকে দক্ষিণের পথে যোগাযোগে বিপ্লব, পদ্মা সেতুর 2 বছর। বিস্তারিত পড়েছি সমকালে, তাই আর পড়ছি না। পরবর্তী শিরোনামটি আপনাদের সামনে রাখছি। মোদিকে মমতার চিঠি, বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি ভাগাভাগি বাস্তবসম্মত নয়। কালে কণ্ঠ শেষ করে এবার পড়ছি দৈনিক ইত্তেফাক। সমালোচনা করলেই ভীত হতে হবে, বিশ্বাস করি না প্রধানমন্ত্রী। কিছু লোকের বেশ টাকা পয়সা, শিক্ষা তহবিলে অনুদান দিলে আরো বেশি শিক্ষার্থীকে সহায়তা করতে পারবো। দক্ষিণ পশ্চিমাঞ্চলের স্বর্ণ, মাদক, চোরাচালানির যে চিত্র, তাতে সংসদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলছেন মেনন। পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি সাবেকদের, কাজের লোক নয় দলবাজদের জয় জয়কার, সাবেক আইজিপি নূর মোহাম্মদ। এবং সবশেষে বণিক বার্তা তথ্যে অগ্রগতি। ঊর্ধ্বতন চাকরিজীবী ও গৃহিণীদের ব্যাংক হিসাব ফুলে ফেঁপে উঠছে। আমানতের শ্রেণী বিভাজন বিষয়ে এখানে একটি সমীক্ষা দেওয়া আছে, সেটি পড়ছি না। চলে যাচ্ছি পরবর্তী শিরোনামে। তিস্তার পানি বাংলাদেশের সঙ্গে ভাগাভাগি সম্ভব নয়, মোদিকে মমতার চিঠি। চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিস্তার পানির প্রবাহ বছরের পর বছর ধরে কমছে। ধারণা করা হচ্ছে বাংলাদেশের সঙ্গে পানি ভাগাভাগি করা হলে উত্তরবঙ্গের লাখ লাখ মানুষ সেচের পানির অপর্যাপ্ততার কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
তিস্তার পানির সম্পর্কে যেহেতু পড়ছিলাম, তাই এবারে চলুন আপনাদেরকে নিয়ে যাই উত্তরাঞ্চলে এবং উত্তরাঞ্চলের বন্যার পরিস্থিতি সম্পর্কে জানি। সেখানকার বন্যা এবং নদীর ভাঙনের খবরাখবর জানাতে কুড়িগ্রাম থেকে এবারে সরাসরি যোগ দিচ্ছেন গোলাম মাওলা সিরাজ। সিরাজ, শুভ সকাল জানাই আপনাকে। উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি সম্পর্কে আমরা প্রায় প্রতিদিনই কম বেশি জানছি এবং দর্শকদেরকে জানাচ্ছি। আজকের পরিস্থিতি কতটা ভিন্ন এবং নদী ভাঙনের খবরাখবর কি? তাসনুভা, শুভ সকাল। বন্যার উন্নতি হয়েছে কুড়িগ্রাম সহ এই উত্তরাঞ্চলের যে জেলাগুলোতেই গত কয়েকদিনের যে বন্যা পরিস্থিতি ছিল সবকিছুর উন্নতি হয়েছে, কারণ এখানে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমার সহ সবগুলো নদ নদীর কিন্তু পানি কমে গেছে, অনেকটা কমে গেছে। আর এই পানি কমে যাওয়ার কারণেই কিন্তু নদীর যে স্রোত, এই স্রোতের কিন্তু গতি বেড়ে গেছে, যার কারণে ভাঙন বেড়ে গেছে। বিশেষ করে তিস্তায় বেশ কিছু এলাকায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে। তিস্তা অন্তত 5 থেকে 6টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে গত 2-3 দিনে। কিন্তু এই তিস্তা পাড়ের 20 থেকে 22টির মতো পরিবার তাদের ভিটেমাটি হারিয়েছে, এমনটা কিন্তু আমরা খোঁজ নিয়েছিলাম। একই সাথে ব্রহ্মপুত্রের ওই পারে ঠিক রৌমারী রাজীবপুর এলাকার বেশ কয়েকটি জায়গায় কিন্তু ভাঙন দেখা দিয়েছে। সেখানেও গত 2 দিনে 6টি পরিবার কিন্তু তাদের ভিটামাটি হারিয়েছে, এমনটি কিন্তু আমরা শুনেছিলাম। এবং গঙ্গাধর নদী আছে, যে নাগেশ্বরী উপজেলার ভারত থেকে নেমে আসা নাগেশ্বরী ঠিক পূর্ব দিকে, সেই গঙ্গাধর নদীর ভাঙনেও কিন্তু 8টি বাড়ি তাদের 8টি বাড়ি ভেঙে পড়েছে, নদীর গর্ভে চলে গেছে গত কয়েকদিনে। এই নদী ভাঙনের কিন্তু আরো তীব্রতা বাড়ছে বেশ কিছু এলাকায়। পানি উন্নয়ন বোর্ড যদিও বলছে যে তারা এইসব এলাকায় জরুরি ভিত্তিতে ভাঙন রোধে কাজ করবে। আর বন্যা কিন্তু কুড়িগ্রামের মানুষের জন্য আসলে প্রতি বছরেই এক থেকে একাধিকবার এই বন্যা ভুগতে হয়। এবারও কিন্তু বন্যা একটি হয়ে গেল এবং আবহাওয়া অফিস এবং পানি উন্নয়ন বোর্ড যেটা বলছে, মানে একটা শঙ্কা করছে যে বৃষ্টি কিন্তু আবারও 2-4 দিনের মধ্যে আবারও এই মুষলধারে বৃষ্টি বা বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে। আর এই বৃষ্টির পরিমাণ বাড়লে আবারও একটি স্বল্পমেয়াদী বন্যা হতে পারে এই অঞ্চলে, বিশেষ করে উত্তরাঞ্চলে। এমন শঙ্কা কিন্তু করছে পাউবো বা বন্যা যে নিয়ন্ত্রণ কক্ষ বা পূর্বাভাস যারা দেন তারা কিন্তু আমাদেরকে এমনটা জানিয়েছেন। সবকিছু মিলে কুড়িগ্রামের মানুষ কিছুটা দুর্ভোগ থেকে রেহাই পেয়েছে, কিন্তু তারা এখনো শঙ্কার সাথেই দিন পার করছে। একদিকে নদী ভাঙ্গন, অন্যদিকে আবারও বন্যা আসে কিনা, সব মিলে মানুষ কিন্তু এখন উদ্বিগ্ন রয়েছে। জি তাসনুভা। সিরাজ, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপডেট দেওয়ার জন্য। উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি এবং নদী ভাঙনের খবরাখবর জানাচ্ছিলাম, সেই সঙ্গে সিলেটের বন্যার খবর এবং সেখানকার যে আপডেট সেটিও আপনাদেরকে জানিয়েছি। এবারে চলুন তাহলে আবহাওয়ার পরিস্থিতি জানা যাক। চলুন দেখে নিই গেল 24 ঘন্টার আবহাওয়ার তথ্য এবং সেই সঙ্গে আপনাদের জানিয়ে দিচ্ছি আজ সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস। ঢাকায় গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 35.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.4 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা 38, সর্বনিম্ন 27.8, রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2, সর্বনিম্ন 27, ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 34.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.8 ডিগ্রি সেলসিয়াস। গেল 24 ঘন্টায় সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা 33, সর্বনিম্ন 27.3, খুলনায় সর্বোচ্চ 35.2, সর্বনিম্ন 28.2, বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.8 ডিগ্রি সেলসিয়াস। গেল 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা শনাক্ত হয়েছে বান্দরবানে 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 38 ডিগ্রি সেলসিয়াস। আজ রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, খুলনা, ঢাকা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, সেই সাথে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
এবার মধু মাসের আমের খবরাখবর। হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি, হাড়ি ভাঙা সহ প্রায় সকল জাতের আমই বাজারে চলে এসেছে। এবারে জানাবো ঠাকুরগাঁওয়ের বিখ্যাত আম সূর্যপুরী নিয়ে। ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন ফাতেমা ছোবরা। ফাতেমা, শুভ সকাল জানাই আপনাকে। অনেকগুলো আমের নাম বলেছে, তার মধ্যে ঠাকুরগাঁওয়ের যে বিখ্যাত আম সূর্যপুরী সেটা বাজারে চলে এসেছে। সেটার চাহিদা কেমন, দরদাম কেমন বাজারে, সবকিছু মিলিয়ে আপনার কাছ থেকে আপডেটটা জানতে চাই। শুভ সকাল তাসনুভা। ঠাকুরগাঁও মূলত সূর্যপুরী আমের জন্যই বিখ্যাত। দক্ষিণবঙ্গের মানুষ কিন্তু এই আমটির নাম খুব কম শুনেছে, তবে ঠাকুরগাঁয়ের মানুষের কাছে সবচাইতে প্রিয় এই আমটি। আকারে ছোট হয় এবং এটি অত্যন্ত সুস্বাদু। এই সূর্যপুরী আম কিন্তু ঠাকুরগাঁয়ের একটি ব্র্যান্ড, যে কারণে ঠাকুরগাঁয়ের জেলা প্রশাসকের বাসভবনের নামও রাখা হয়েছে সূর্যপুরী। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে ঠাকুরগাঁয়ে এখন কিন্তু বাজারে চলে এসেছে এই সূর্যপুরী আম এবং ক্রেতা বিক্রেতার সমাগম ঘটছে বাজারে। বাজার কিন্তু জমজমাটি চলছে। প্রতি কেজি সূর্যপুরী আম কাঁচা যেটা বিক্রি হচ্ছে সেটা 40 টাকা দরে এবং পাকাটা 25 থেকে 30 টাকা দরে বিক্রি হচ্ছে। এখানে ল্যাংড়া আছে, হিমসাগর আছে, হাড়িভাঙ্গা আছে, তবে ঠাকুরগাঁয়ের মানুষের কিন্তু প্রিয় এই সূর্যপুরী আমটি। আকারে ছোট এবং আঁশ নেই এবং সুস্বাদু এবং দামও নাগালের মধ্যেই। এখানে 40 টাকা কেজি দরে কাঁচা আমটি বিক্রি হচ্ছে। এখানে কিন্তু সকাল থেকে পাইকারি যারা আড়তদার রয়েছে তারা কিন্তু বিভিন্ন সময় বেচা বিক্রি কাজ করে যাচ্ছে সকাল থেকে, ভোর থেকেই। এখানে কিন্তু দেশের বাইরে থেকে বিভিন্ন জেলা থেকেও আরো ক্রেতারা আসছে নিতে। আমি এখানকার ক্রেতাদের সঙ্গেও কথা বলেছি, তারা বলছে যে দাম এখন পর্যন্ত নাগালের মধ্যেই, তবে যারা বাহির থেকে আসে তাদের ক্যারিং খরচটা একটু বেশি হয়ে যায়, পরবর্তীতে এই আমের দামটা একটু বৃদ্ধি পায়। তবে স্থানীয়ভাবে এই আমটি এর বাজার দর কিন্তু স্থানীয় মানুষের নাগালের মধ্যেই রয়েছে। এখানে সকাল থেকে কিন্তু পুরো দমে চলছে বেচা বিক্রি, তো এখানে ক্রেতা সমাগমও রয়েছে। তো এই ছিল এখানকার সর্বশেষ তথ্য। ফাতেমা, অসংখ্য ধন্যবাদ আপনাকে সূর্যপুরী আমের আপডেট জানানোর জন্য। প্রিয় দর্শক, জন্মদিনের শুভেচ্ছা জানাই এবারে তাদেরকে যাদের আজকের দিনে জন্মদিন। শুভ জন্মদিন। আর সেই সঙ্গে জানিয়ে দিতে চাই পৃথিবী বিখ্যাত কারা কারা আছেন যাদের আজকের দিনে জন্মদিন। চলুন দেখে আসা যাক। 1900 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী জর্জিয়া হিল। তিনি চার্লি চ্যাপলিনের দ্য গোল্ড রাশ এবং দ্য গ্রেট গ্যাটসবি চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত। জর্জিয়া 1922 সালে মিস শিকাগো খেতাব অর্জন করেন। 1920-এর দশকের শুরু থেকে তার অভিনয় কর্মজীবন শুরু হয়। 1903 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ইংরেজ সাহিত্যিক ও রাজনৈতিক লেখক এরিক আর্থার ব্লেয়ার। বিশ্ব সাহিত্যাঙ্গনে তিনি জর্জ অরওয়েল ছদ্মনামে সমধিক পরিচিত। তার দুটি উপন্যাস অ্যানিম্যাল ফার্ম ও 1984 বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থের তালিকায় স্থান পেয়েছে। তিনি আজীবন স্বৈরাচার ও একদলীয় মতবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। 1913 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ফরাসি ভাষী কবি ও লেখক এম.এ. ফায়রন দাভিদ সেজার। তিনি ফরাসি ভাষী সাহিত্যে নেগ্রিচুড আন্দোলনের প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন। সমগ্র আধুনিক ফরাসি সাহিত্যের এক দুর্লভ কবি এবং কৃষ্ণাঙ্গ স্বাধিকার রক্ষার অন্যতম সহযোগী যোদ্ধা ছিলেন। দেশে ফেরার খাতা তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। 1963 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বুকার পুরস্কার বিজয়ী একজন কানাডীয় সাহিত্যিক ইয়ান মার্টেল। 27 বছর বয়সে তিনি লেখালেখিকে পেশা হিসেবে বেছে নেন। নানা দেশের নানা রকম ঐতিহ্যের সাথে পরিচয় তার লেখাকে গভীরভাবে প্রভাবিত করেছে। তিনি 2002 সালে সম্মানজনক বুকার পুরস্কার লাভ করেন। 1974 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী কারিশমা কাপুর। 17 বছর বয়সে অভিনয়ে আত্মপ্রকাশ ঘটান ভারত ভূষণের বিপরীতে প্রেম কয়েদি চলচ্চিত্রের মাধ্যমে। তার বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রগুলো হল জিগার, আনারি, রাজাবাবু, সোহাগ, কুলি নাম্বার 1, গোপী কিষান, সাজান চালে সাসুরাল এবং জিত।
4 বছর সংস্কার কাজ শেষে জনসাধারণের জন্য আবারও খুলে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ফোলগার শেক্সপিয়ার লাইব্রেরি, যাতে ব্যয় হয়েছে প্রায় 944 কোটি টাকা। এতে প্রথমবারের মতো 400 বছরের পুরনো শেক্সপিয়ারের প্রথম ফোলিও সংস্করণের 82টি কপি দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা। বিশ্বজুড়ে 235টি প্রথম ফোলিও কপির 1/3-এরও বেশি সংরক্ষিত রয়েছে এই লাইব্রেরিতে। চলুন দেখে আসি এবার এই নিয়ে একটি প্রতিবেদন। সমৃদ্ধ ফোলজার শেক্সপিয়ার লাইব্রেরি 1932 সালে যাত্রা শুরু করা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির এই লাইব্রেরি বিশ্বের বৃহত্তম শেক্সপিয়ার সংগ্রহশালা। গেল 4 বছর ধরে বন্ধ থাকার পর সংস্কার কাজ শেষে জনসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে এর দরজা। সংস্কার কাজে ব্যয় হয়েছে 944 কোটি টাকা। এতে 400 বছর আগে মুদ্রিত শেক্সপিয়ারের প্রথম ফোলিও সংস্করণের 82টি কপি দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা। We have our first ever permanent Shakespeare. দ্য ফার্স্ট ফোলিও অফ শেক্সপিয়ারের 36টি নাটকের একটি আবদ্ধ সংগ্রহ। তার অভিনয় সংস্থার 2 ব্যক্তি যা একত্রিত করতে ভূমিকা রাখেন। এই ফার্স্ট ফোলিওস না থাকলে ম্যাকবেথ, জুলিয়াস সিজার ও দ্য টেমিং অফ দ্য শ্রু সহ বিখ্যাত নাটকগুলো আমাদের বিস্তর জানা হতো না। Years after Shakespeare died, 2 of the guys in his acting company. এই অমূল্য বইগুলো একসময় লাইব্রেরির বেসমেন্টে একটি রেফ্রিজারেটরের ভোল্টে সংরক্ষিত ছিল, যা শুধুমাত্র একাডেমিক গবেষকরা পরিদর্শন করতে পারতেন। Shakespeare's universal. He's universal. শেক্সপিয়ার সর্বজনীন। আমরা দর্শনার্থীদের ভিন্ন আঙ্গিকে শেক্সপিয়ারকে দেখার ও অনুভব করার সুযোগ দিতে চেয়েছিলাম। এজন্য ফার্স্ট ফোলিওসগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। এর মাধ্যমে তারা শেক্সপিয়ার সম্পর্কে নতুন ধারণা পাবে। So what we have a welcome panel. বিশ্বের শেক্সপিয়ারের 235টি প্রথম ফোলিও কপির 1/3-এর বেশি সংরক্ষিত রয়েছে ফোলজার শেক্সপিয়ার লাইব্রেরিতে। I will bite thee by the ear. মাসুম রাব্বি, চ্যানেল 24। শুরুতেই জানাচ্ছিলাম যে পদ্মা সেতুর 2 বছর পূর্ণ হয়ে গেল। বাংলাদেশি, বাংলা ভাষাভাষী যারাই রয়েছেন, পদ্মা সেতু আমাদের এক ধরনের আন্তরিকতার বহিঃপ্রকাশ। পদ্মা সেতু আমাদের এমন একটি অর্জন, যে অর্জন আমরা সব সময় স্মরণ করতে চাই। পদ্মা সেতুর 2 বছর পূর্তিতে সকলের জন্য শুভকামনা, আন্তরিক অভিবাদন। এবং সেই সঙ্গে জানাতে চাই, বাংলাদেশ এবং আফগানিস্তানের খেলা চলছে। হারুক বা জিতুক, যাই হোক না কেন, আমরা সবসময় বাংলাদেশকে শুভকামনা জানাই। শুভ সকাল। আরও একবার কেওয়াইস্টির সকাল 24 আজকের মতো এ পর্যন্তই।